মাধ্যমিক 2026 এবিটি এর টেস্ট পেপারের আজ আমরা বাংলার একেবারে প্রথম সেট যেটি রয়েছে তোমাদের 9 নম্বর পৃষ্ঠায় এবিটি এর টেস্ট পেপারের সেই পেজটির এসএকিউ এবং এমসিকিউ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো আজ আমরা এই ভিডিওতে সমাধান করব। কাজেই যারা মাধ্যমিক 2026 এর পরীক্ষার্থী রয়েছে তারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা চাইলে অবশ্যই খাতায় তোমরা এই প্রশ্নের যে উত্তর সেগুলোকে নোট করে নিতে পারো। তো দেখো, প্রথম যে প্রশ্নটি আমাদের আছে সেই প্রশ্নটি হচ্ছে, তোমাদের জানো যে তোমাদের 17টা প্রথমে এমসিকিউ থাকে তোমাদের টেক্সট বই এবং তোমাদের ব্যাকরণ নিয়ে। তো প্রথম যে 1 নম্বর প্রশ্নটি আছে, আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি। প্রশ্নটা হচ্ছে, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? তো 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন ঘ, বিরাগী রূপ দেখে। 2 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? 4টি অপশন, সঠিক উত্তর হবে অপশন গ, রেল স্টেশনে। 3 নম্বর প্রশ্ন, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? সঠিক উত্তর হবে অপশন খ, অমৃতের। 4 নম্বর প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ড্যাশ। উত্তরটা হবে কাছে দূরে, অর্থাৎ অপশন ঘ হবে সঠিক উত্তর। 5-এর দাগের প্রশ্ন বলা হচ্ছে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র রাখতে বলেছেন। এখানে 4টি অপশন আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, গানের দুটি পায়ে। অস্ত্রের কোথায় রাখতে বলেছিল? গানের দুটি পায়ে। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সমুদ্র নৃপতি সুতা কে? উত্তরটা হবে অপশন খ, পদ্মা। 7 নম্বর প্রশ্ন, শ্রীপান্থ প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম? উত্তর হবে অপশন খ, জাপানি পাইলট। 8-এর দাগের প্রশ্ন, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, মসি কথার অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন খ, কালি। 9 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? উত্তরটা হবে অপশন ক, 1936 সালে। 10-এর দাগের প্রশ্ন, যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায় তাকে কি বলে? উত্তরটা হবে অপশন খ, প্রযোজক কর্তা বলে। 11-এর দাগের প্রশ্ন, অনুসর্গ মাত্রই? উত্তর হবে অব্যয়, অপশন ঘ। 12-এর দাগের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ? তো বুড়ো মানুষের কথাটি শোনো, এটা তোমার হবে অপশন খ, কর্মধারায় সমাস বুড়ো মানুষের, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 13-এর দাগের প্রশ্ন, উপনগরী সমাসটি গড়ে উঠেছে? উত্তর হবে অপশন খ, সামীপ্য অর্থে। উপনগরী শব্দটি হচ্ছে সমাসটি হচ্ছে সামীপ্য অর্থে গড়ে উঠেছে, ঠিক আছে। 14 দাগের প্রশ্ন, মহাশয়ের কি করা হয় এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তরটা হবে অপশন গ, ভাব বাচ্যের উদাহরণ। যাব পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ 10 নম্বর পৃষ্ঠায়। এখানে 15 দাগের প্রশ্ন আছে, যারা উস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তরটা হবে অপশন গ, জটিল বাক্য। 16 দাগের প্রশ্ন, তোরা জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তরটা হবে অপশন ক, কর্তৃ বাচ্যের উদাহরণ। 17 দাগের প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো? এটা হবে না বাক্য বা নার্থক অর্থে, অপশন ঘটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর, নার্থক অর্থে বাক্যটা, ঠিক আছে, অর্থাৎ না, না বাচক একটা বাক্য। এরপর হচ্ছে 2-এর দাগের যে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে। তো প্রথমে তোমাদের এখানে 4টি, তোমাদের জানো যে এখানে ভাগ থাকে, গল্প থেকে, কবিতা থেকে, তারপর তোমার প্রবন্ধ থেকে ভাগ থাকে। তো প্রথম তোমাদের গল্প থেকে 4টি প্রশ্ন আছে, 2-এর দাগের একের প্রশ্ন। তো কি প্রশ্নটি আছে দেখো, যে হাসি গোপন করিল। প্রশ্ন হচ্ছে, কে কেন হাসি গোপন করেছিল? তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে এই প্রশ্নগুলো করতে গেলে তোমাদেরকে কিন্তু তোমাদের যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, নইলে লাইনগুলো বুঝতেই পারবে না যে কোন কবিতা বা কোন গল্প থেকে তোমাদের লাইনগুলোকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন আমি বললাম, উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে যে অপূর্ব হাসি গোপন করেছিল কারণ সে যাতে ব্রিটিশ পুলিশদের গুপ্তচরদের থেকে নিজেকে আড়াল করতে পারে এবং তাদের সন্দেহের বাইরে থাকতে পারে, তাই সে হাসিটাকে গোপন করেছিল। 2-এর প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? উত্তরটা হবে যে 30 বছর বয়সে নিজের পেশারত দায়িত্ব কিভাবে পালন করতে হবে এবং আচরণ কেমন হওয়া উচিত তা নদের চাঁদ ভালোই বোঝে, ঠিক আছে। লিখে নাও প্রত্যেকে আমার শুনে শুনে উত্তরগুলো। 3-এর দাগের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল। প্রশ্ন হচ্ছে, কেন ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল? তো উত্তরটা হবে যে কুস্তি লড়তে অরাজি, ঠিক আছে, কুস্তি লড়তে অরাজি অমৃতকে কালিয়া মাটিতে ছুঁড়ে ফেলে দিল। যখনই ফেলে দিল, বন্ধুর এই অপমান দেখে ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল। 4 থেকে প্রশ্ন, মেশোর মুখে করুণার ছাপ দেখে তপনের কি অভিব্যক্তি হয়?
উত্তরটা হবে মেষর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল। ঠিক আছে, আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল, এটা হবে সঠিক উত্তর। 5-এর দাগের প্রশ্ন 5টা দেওয়া থাকে, একটা এক্সট্রা দেওয়া থাকে। বলেছে হতেই পারে না, বক্তা কি হতে পারে না বোঝাতে চেয়েছেন? উত্তরটা হবে হরিদা বিরাগী সাজলে কথক তার বন্ধুদের সাথে তাকে চিনতেই পারেননি। তাদের মধ্যে ভবতোষ ভেবেছিল এই বিরাগী কখনোই হরিদা হতে পারে না। ঠিক আছে, প্রত্যেকটা লাইন কিন্তু খুব কঠোর। ঠিক আছে, তোমার খুঁজে বের করতে হবে। এরপর হচ্ছে 2-এর দাগের 2-এর যে প্রশ্নগুলো আছে দেখো। ঠিক আছে, এখানে তোকে 4টে করতে হবে, তোমাদের এটা কবিতা থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো প্রথম বলেছে হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার করে দিয়েছিলেন? তো এখানে দেখো ধিক্কার দিয়েছিলেন কারণ তিনি রাবণের পুত্র। ঠিক আছে, ইন্দ্রজিৎ রাবণের পুত্র, কিন্তু নিজের ভাইয়ের মৃত্যুর দুঃসংবাদ শুনে যুদ্ধাঙ্গনে যেতে পারেননি। সেই সময়ে তিনি প্রমোদ কাননে ব্যস্ত বিলাসিতা ছিলেন, সেই জন্য বক্তা নিজেকে ধিক্কার জানিয়েছিলেন। ঠিক আছে, 2 প্রশ্ন, রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কি? তো কবি গানের মাধ্যমে, কথাটির অর্থ হচ্ছে যে কবি জয় গোস্বামী গানের মাধ্যমে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার রক্তক্ষরণ মুছে দিতে চান। ঠিক আছে, এরপর আমাদের রয়েছে 3-এর দাগের প্রশ্ন। ঠিক আছে, 3-এর দাগের প্রশ্নটা হচ্ছে যে তুমি বলেছো এখানে যে বলো ক্ষমা করো। ঠিক আছে, বলো ক্ষমা করো। এবার প্রশ্ন হচ্ছে যে কেন, আহ এখানে প্রশ্নটা দিয়েছে কে কেন এই বাণী উচ্চারণ করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। তো এটার উত্তরটা হবে তোমাদের, তো আফ্রিকা কবিতা থেকে নেওয়া এই অংশটি দ্বারা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সভ্য জগৎ আফ্রিকাবাসীর প্রতি তাদের বর্বর লোভ ও ঔপনিবেশিক শোষণ, দাসত্ব এবং অবিচারের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আমাদের হচ্ছে যে আমাদের এখানে তোমাদের কত নম্বর দিয়েছে? 4 নম্বর। ঠিক আছে, আচ্ছা, 4 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, পঞ্চকন্যা কারা? ঠিক আছে, পঞ্চকন্যা কারা সিন্ধু তীরে থেকে দিয়েছে। তো পঞ্চকন্যা কারা সেটা তোমাদেরকে বলতে হবে, নামটা দেখতে হবে, তোমরা তোমাদের রেফারেন্স বইতে পেয়ে যাবে। তো পঞ্চবতী বলতে এখানে বোঝানো হয়েছে পদ্মাবতী এবং তার চার সখীদের নাম তোমরা লিখতেও পারো। তাদের মধ্যে একজন হচ্ছে চন্দ্রকলা, ঠিক আছে, রোহিণী, বিজয়া এবং বিধুন্নলা। ঠিক আছে, এই 4জন, মোট ওরা হচ্ছে 5জন, তো পঞ্চকন্যা। 5 থেকে প্রশ্ন, সে জানতো না, সে কি জানতো না? কথক যে আর কখনোই ফিরে আসবে না সেই কথা প্রিয়তমা জানতো না। ঠিক আছে, এবার আমরা 3-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে, এখানে 4টি আছে, তার মধ্যে 3টে করতে হবে। তো করবো আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে যে পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? তো উত্তরটা হবে যখন সর্বজনীন ভাবে স্বীকৃত হয়, একটি নির্দিষ্ট সুস্পষ্ট অর্থ বহন করে, তখনই পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে। আমি তোমাদের বলে দিই, যদি কোনো প্রশ্নের উত্তর বলতে বলতে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তুমি আবার রিপিট করে ভিডিওটাকে দেখবে যাতে তুমি বুঝিয়ে লিখতে পারো। তো এই উত্তরটা আরো একবার স্পষ্টভাবে আমি বলে দিই, পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? উত্তরটা হবে পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে তখনই যখন সর্বজনীনভাবে স্বীকৃত হয়, একটি নির্দিষ্ট ও সুস্পষ্ট অর্থ বহন করে, তখন পরিভাষা রচনাতে ত্রুটি হয়। আচ্ছা, এর পরের প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। আজ কি অবলুপ্তির পথে? উত্তর হবে কলম, কালি, দোয়াত সবই অবলুপ্তির পথে। 3-এর দাগের উত্তর, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। প্রশ্ন হচ্ছে যে কোন ধারণা পুরোপুরি ঠিক নয় বলেছেন লেখক? তো এখানে উত্তরটা হবে যে লেখক বলেছেন যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণাটি আহ পুরোপুরি ঠিক নয়। ঠিক আছে, এরপর হচ্ছে 4 দাগের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরায় আছে কথাটি কে বলেছেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, 4টি প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা যাব শেষ শর্ট প্রশ্নে, এসএ কিউতে, মানে অর্থাৎ ব্যাকরণ অংশে। তো প্রথম ব্যাকরণের প্রশ্নটা আছে তোমাদের, আহ এটা তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে, অসুবিধা, তাও আমি বলে দিচ্ছি। 4 দাগের 1, নিরপেক্ষ কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও, অর্থাৎ সংজ্ঞা দিতে হবে, উদাহরণ দিতে হবে। তো উত্তরটা হবে যে কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। যেমন ধরো, এরকম ভাবে লিখলে তুমি যে তুমি এলে, ঠিক আছে, তুমি এলে, কমা, আমি যাব, তুমি এলে আমি বাজার যাব। ঠিক আছে, তাহলে বাজার যাব। এবার দেখো,
এখানে দুটো বাক্য আছে, দেখো তুমি এলে, এটা অস্বাভাবিক বাক্য, অস্বাভাবিক ক্রিয়া রয়েছে। আমি বাজার যাবো, এটা সম্পূর্ণ হচ্ছে তোমার স্বাভাবিক ক্রিয়া। তাহলে এখানে দুটো কর্তা আছে, ঠিক আছে, তুমি, এটা তুমি হবে, তুমি এলে আমি বাজার যাবো, দুটি কর্তা আছে, একটা তুমি একটা আমি। তো আমিটা হচ্ছে স্বাভাবিক ক্রিয়ার, আর তুমিটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়ার। তো এরকম যদি দুটো থাকে তাহলে অস্বাভাবিক ক্রিয়ার যে কর্তা অর্থাৎ তুমি, অস্বাভাবিক ক্রিয়ার যে কর্তা তুমি, সেটাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে এখানে তুমি, এরকম ভাবে করবে। এরপর হচ্ছে দুইয়ের প্রশ্ন। বলা হচ্ছে যে হিংসা দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, এটিকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। তো এটাকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে হবে যে হিংসা করলে মহৎ কার্য সাধিত হয় না, তাই তো। তো এটা তোমাদের হবে যে হিংসা করলে মহৎ কার্য সাধিত করা যায় না। ঠিক আছে, হিংসা করলে মহৎ কার্য সাধিত করা যায় না। এর পরের প্রশ্ন, চিঠি পকেটে ছিল, চিহ্নিত পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। অর্থাৎ তোমাকে এখানে কারক বিভক্তি দুটোই নির্ণয় করতে হবে। ঠিক আছে, মানে যেটা তোমার এখানে ডিপ ভাবে দেখো লেখা আছে, এখানে যেটা লেখা আছে, ঠিক আছে, এটা হচ্ছে চিহ্নিত পদ পকেট, পকেটে, তার পকেটে একটা জায়গা বোঝাচ্ছে, তো এটা হবে অধিকরণ কারক। আর পকেটকে যদি আমরা বিভক্তিতে ভাঙি, মানে পকেট যুক্ত এ, ঠিক আছে, পকেটে, তাহলে এ বিভক্তি আর এটা হচ্ছে অধিকরণ কারক, হয়ে গেল। চারের দিকের প্রশ্ন, ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে এমন একটি বাক্য লেখো। তো ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে এমন একটা বাক্য যদি তোমরা করতে চাও তাহলে এটা করো যে এবার মাছ ধরা যাক, এবার মাছ ধরা যাক। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভাব বাচ্য, কিন্তু এখানে দেখো কর্তা নেই, কর্তা আছে কিন্তু অবলুপ্ত অবস্থায়, লুপ্ত অবস্থায় আছে। ঠিক আছে, এবার মাছ ধরা যাক, হয়ে গেল। এরপর হচ্ছে পাঁচের দাগের প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ। তো যোগ্যতাহীন বাক্যের উদাহরণ হবে যে ধরো তুমি যে কোনো একটা লিখবে যার কোনো অর্থই বোঝে না, যেমন ধরো আমি জ্বলন্ত ভাত খাচ্ছি, এটা করতে পারো। অথবা বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয়, এটাও যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ। এরপর হচ্ছে ছয়ের দাগের প্রশ্ন, কৃপা করো নিরঞ্জন বাক্যটিতে নির্দেশক বাক্যে রূপান্তরিত করো। তো এটা উত্তরটা হবে কৃপা করো নিরঞ্জন, এটাকে নির্দেশক বাক্যে করতে গেলে হবে যে নিরঞ্জন আপনি কৃপা করুন, নিরঞ্জন আপনি কৃপা করুন। ঠিক আছে, সাতের দাগের প্রশ্ন, বিগ্রহ বাক্য কাকে বলে। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো। তো এর উত্তরটা হবে যে সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে বিগ্রহ বাক্য বলা হয়। আটের দাগের প্রশ্ন, মেঘে ঢাকা শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তো মেঘে ঢাকা, এটা হবে তোমার মেঘ দ্বারা ঢাকা। ঠিক আছে, এটা মেঘ দ্বারা ঢাকা, এটা হবে তোমার করণ তৎপুরুষ সমাস। ঠিক আছে, করণ তৎপুরুষ সমাস। এরপর নয়ের দাগের, যন্ত্রাত্মকরণের একটি উদাহরণ দাও। তো এটা হবে যন্ত্রাত্মকরণের একটা উদাহরণ হচ্ছে যে শ্রমিকরা মেশিন ব্যবহার করে পণ্য উৎপাদন করে। ঠিক আছে, অথবা কৃষকরা সারাদিন পরিশ্রম করে ফসল উৎপাদন করে, এরকম তুমি লিখতে পারো। দশের দাগের প্রশ্ন, বিদেহ প্রসারকের একটি উদাহরণ দাও। তো বিদেহ প্রসারকের একটা উদাহরণ লিখতে পারো তুমি যে 1952 সালে ঢাকার রাজপথে মাতৃভাষার জন্য, রাজপথের মাতৃভাষার জন্য, ঠিক আছে, 1952 সালে ঢাকার রাজপথে মাতৃভাষার জন্য, এটা তুমি লিখতে পারো। এটা হচ্ছে তোমার একটা বিদেহ প্রসারকের একটা উদাহরণ। আরো তুমি অন্যান্য উদাহরণ লিখতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সমাধান। যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় বা ডাউট থেকে থাকে, অবশ্যই নিঃসন্দেহে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব সেটাকে, যদি ভুল বা নতুন ভাবে কিছু করা যেতে পারে, কোনো বাক্যের পরিবর্তন বা কোনো নির্বাচন, তাহলে সেটা আমি কমেন্টে জানিয়ে দেবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করবে, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে প্রত্যেকটা বিষয়ের সমাধান আমি দিয়ে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখি, তবে যাবার আগে বলে যাব আমি সমস্ত প্রশ্ন সাজেশন আমাদের ফেসবুক পেজে পোস্ট করে থাকি। তো সেই পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখানে ফলো করে নেবে, জয়েন করে নেবে, তাহলে সবকিছুই তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এর আগেও আমি যে সমস্ত প্রশ্নের সমাধান তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো চাইলে চ্যানেল থেকে অবশ্যই দেখে নিতে পারো।